আসসালামু আলাইকুম। আমি শুধু চেয়েছি তোমায় এই গল্পের ২৬ নম্বর পর্ব নিয়ে আয়সা পড়ছি। গহীন অভয়ারণ্যের মাঝে মহাপ্রাচীরের ন্যায় দণ্ডায়মান বিলাসবহুল মাফিয়া পেন্টহাউস, যা বরাবরই নীরব আর কোলাহলমুক্ত, ঠিক যেন বিষণ্নতার প্রতীক। এই ভবনে যারা বসবাস করে তারা যান্ত্রিক মানবের ন্যায় একঘেয়ে আর জটিল। প্রয়োজনের আধিক্যে কথা তো দূরে থাক, সহসা চোখের পলক পর্যন্ত ছাড়ে না তারা, যেন এটাও তাদের কর্তব্যেরই অন্তর্ভুক্ত। বলা বাহুল্য, মাফিয়া টেরিটরিতে কর্তব্যের সামান্য হেরফের হলেই নির্ঘাত মৃত্যু। তবে পেন্টহাউসের ভেতরের চিত্র আজ বেশ সরগরম। পূর্বাভাসবিহীন জলোচ্ছ্বাস যেন মাথার উপর দিয়ে গেল। হিমালয়ের তীব্র তুষারঝড়ের মাঝে এক টুকরো ভূখণ্ড আঁকড়ে জীবনপণ দাঁড়িয়ে থাকার মতোই সকলের ওষ্ঠাগত প্রাণ। এই মুহূর্তে কার অভিব্যক্তি ঠিক কিরূপ হওয়া উচিত তা সঠিক বিবেচনায় ধারণা করা মুশকিল। ফলস্বরূপ স্থবির পায়ে জীবন্ত মূর্তি হয়ে থমকে রয়েছে সকলে। মাসিয়া বসের আচানক কাণ্ডে ভাবাবেগ কিঞ্চিত পরিবর্তিত হলেও পেশাদারি চিত্তে যান্ত্রিক রোবটের ন্যায় সর্বদা অটট তারা। একটা ব্লাডি মনস্টার, মরিচিকার অতল গহব্বরে যার অবাধ বিচরণ, বিভৎস তিমিরে আচ্ছাদিত যার নৃশংস অতীত। সে হৃদয়হীন, গুম, খুন, হাহাকার, নিষ্ঠুরতা সকল পাপচারেই তার ভেতরের অভিব্যক্তি দ্বারায় ভাবলেশহীন শূন্য, যেন নরকের অভিমুখে হাপিত্যেশ ছুটে বেড়ানো এক অনুভূতিহীন জীবন্ত লাশ। ক্ষমতা আর পাশবিকতার জোরে সকলকে কুণ্ঠিত বানিয়ে পুতুলের মতো নাচানোর চেয়ে পৈশাচিক আনন্দবোধায় এ জীবনে কোনো কিছুতে পায়নি এরিস। উপরন্তু এই পৈশাচিক আনন্দটুকুই ওকে ধীরে ধীরে বানিয়েছে সর্বগ্রাসী অশুভ এক জানোয়ার, আপামর মানুষরূপী একটা পাপিষ্ঠ দানবীয় সত্তা, যে চায় পুরো দুনিয়া তাকে ভয় করুক তার হিংস্রতাকে। ব্রাডভা শব্দটা সামনে এলে শুধুমাত্র একটা নামই মস্তিষ্কে ঘূর্ণন লাগিয়ে দিক সবার, আর সেটা হল এরিস ইউভান। ধ্বংসনীলা যার প্রতিটি রক্তকণিকায় মিশে, যার অগ্নিস্ফুলিঙ্গের মতো দাপুটে চাহনি জুড়ে উদ্ভাসিত অঢেল কর্তৃত্ব, যার পৈশাচিক হুঙ্কারে কম্পিত হয় পুরো আন্ডারওয়ার্ল্ড ব্রাডভা, আর আজ কিনা সেই অনুভূতিহীন পাপী জানোয়ারটা চট করেই ঝড় তুলেছে একজোড়া নিষ্পাপ নিটোল ওষ্ঠাধরের অন্তরায়। কোন সুখের উল্লাসে নিজের ধ্বংসকে এমন করে আলিঙ্গন করার স্পর্ধা দেখাল সে? মন জানে না মনের কথা। এরিস নিজেও হয়তো জানে না এর উত্তর। মন মস্তিষ্কের টানাপূরণে ঠোঁটের আগ্রাসন জোরালো হয় তার, শক্ত হয়ে ওঠে হাতের বাঁধন। ভেজা নরম কম্পনরত ঠোঁটের গভীর স্বাদটুকু আস্বাদনে উন্মাদনায় মত্ত হয়ে ওঠে মাফিয়া বসের কলুষিত আবেগহীন পাথরচিত্ত। মতিভ্রমে ঠোঁট ছাপিয়ে দাঁত বসায় মেয়েটার তুলতুলে নরম অধরের মাঝে। আক্রমণকারী নরপিশাচের ন্যায় দন্তরাশির বেসামাল বিচরণে মুহূর্তে বিদীর্ণ করে তোলে রমণীর ফিনফিনে ওষ্ঠপুট। পূর্বাভাসবিহীন বেগতিক ঝোড়ো হাওয়ার মতো ঘটে যাওয়া আকস্মিক ঘটনায় পুরোপুরি স্তব্ধ ঈশানী। আশ্চর্য এক অনুভূতির তরঙ্গোচ্ছ্বাসে শিথিল হয়ে আছে মস্তিষ্ক। কিয়ৎক্ষণের জন্য সে শুধু অনুভব করল একজোড়া শীতল খড়খড়ে ঠোঁটের জোরালো স্পর্শ। কেবল ঠোঁট নয়, লোকটার হাতের বাঁধনগুলো ছিল অস্বাভাবিক শীতল, যেন জীবন্ত ঘুরে বেড়ানো আস্ত এক বরফ পিণ্ড। মানুষটা কি আদেও জীবিত? চট করেই এক অযাচিত প্রশ্ন খেলে গেল ইস্যুর মন মস্তিষ্কে। পরমুহূর্তেই ঠোঁটের মাঝে অনুভূত হওয়া রক্তের নোনা স্বাদে ভাবনা থেকে ছিটকে বেরিয়ে এলো মেয়েটা। বিদীর্ণ ওষ্ঠাধরের মন্থর যাতনায় শিউরে উঠে নিজের থেকে ঠেলে সরাতে চাইল পর্বতসম বলিষ্ঠ শরীরটাকে। ঈশানীর দু হাতের ধাক্কায় টলল না মাফিয়া বস, উল্টো নিজের কাজে অনড় থেকে হাতের সাহায্যে সরু কোমরটাকে টান মেরে মাঝখানের সামান্যতম দূরত্বটুকু ঘুচিয়ে নিল অকপটে। মুহূর্তেই তার ইস্পাত কঠিন বক্ষভাজে বহমান উর্মিমালার ন্যায় আছড়ে পড়ল শীর্ণকায় শরীরের একরতি মেয়েটা। আচানক ঘটনায় বিতৃষ্ণায় ছটফট করে ওঠে ঈশানী। ফুটন্ত তেলের মতোই মাত্রাতিরিক্ত আগ্রাসনে চরচরিয়ে ওঠে আত্মসম্মানবোধ। মুহূর্তের মাঝে খেই হারায় মস্তিক। অগত্যে শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা প্রয়োগ করে ওর ইস্পাত কঠিন শক্ত বুকে। ক্ষয়িষ্ণু উন্মাদনায় জ্ঞানশূন্য মাফিয়াবস চট করে টলল এবার। ঈশানীর ধাক্কায় বেখেয়ালে পিছিয়ে গেল দুকদম। বেসামাল পদচারণায় চওড়া পৃষ্ঠদেশ গিয়ে থমকাল কংক্রিটের পোক্ত দেওয়ালে। এবার মুখোমুখি দুজন, মাঝখানে কয়েক বিঘাত দূরত্ব মাত্র। ওদের মাঝ বরাবর অফিস কক্ষের ভেতরে স্থির দাঁড়িয়ে তুষার, মুখে তার চিরাচরিত থমথমে অভিব্যক্তি, যেন কিছুই হয়নি এখানে, সবকিছু অত্যন্ত স্বাভাবিক। এমনকি এরিসের এই আত্মসংযমহীন এলোমেলো কাজটিও বিন্দুমাত্র ভাবাল না তুষারকে।
ঈশানীর ধাক্কায় পিছিয়ে এসে মধুরস আহরণের ন্যায় জিভের ডগায় ঠোঁট ভেজাল এরিস। অতঃপর হাতের পিঠ দিয়ে অধরে অবশিষ্ট তরলাংশটুকু মুছে ফেলল নির্দ্বিধায়। বিস্তার দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে ঘাড়টা সামান্য কাত করে মেয়েটার পানে নিক্ষেপ করল পূর্ণদৃষ্টি। পিয়ার্সড করানো ধূসর বাদামি চোখের মাঝে নির্জীবতায় ঠাসা, অথচ নজরকাড়া তার মোহিত দৃষ্টি। ধস্তাধস্তির তোড়ে গোছানো চুলগুলো এলোমেলো হয়ে নেমে এসেছে কপালের অগ্রভাগে। মাফিয়াটার অমন নির্বিকার শূন্য চাহনিতে আগ্রাসী হয়ে ওঠে ঈশানী। বিরক্তির চরম পর্যায়ে গিয়ে বজ্রধ্বনিতে চেঁচিয়ে ওঠে তৎক্ষণাৎ। প্রচণ্ড ক্ষোভ নিয়ে বলে, আর কত নিচে নামবেন? কেন আপনি এত খারাপ হতে গেলেন? বলুন কেন? কোনো কারণ নেই, আমি শুরু থেকেই খারাপ। তোমার ভাষায় পাপিষ্ঠ। রুক্ষ আওয়াজ ভেসে এলো ওপাশ থেকে। এরিসের অজ্ঞাত প্রত্যুত্তরে কিঞ্চিৎ দ্বিধাগ্রস্ত হল ঈশানী। মনে মনে ভাবল, তবে যে ফ্লোরা বলেছিল এরিসের নৃশংস এক কালো অতীত রয়েছে, ফ্লোরা আদেও সত্যিটা জানে তো, নাকি সত্যি কারণহীন সত্তায় কলুষিত জানোয়ারটা? কিয়ৎক্ষণ ভাবনায় ডুবল ঈশানী। পরমুহূর্তেই ভাবনার সুতো ছিঁড়ে বেরিয়ে মেকির আগে চিরবিরিয়ে উঠে বলে, ওই পাপিষ্ঠ হাতে আমাকে ছোঁয়ার সাহস হল কি করে আপনার? কোন অধিকারে চুমু খেয়েছেন আপনি আমায়? কয়েক সেকেন্ডের জন্য এক চিলোটে বিদ্রুপাত্মক হাসি খেলে গেল পাইথন লিডারের ঠোঁটের আগায়। পরমুহূর্তেই মুখাবয়বে স্পষ্টত হল প্রতীয়মান গাম্ভীর্যের ছাপ। ধ্বংসাত্মক চোখ দুটো ঈশানীর গভীর চোখে তাক করাল সে। বলল, 100 মিলিয়নের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে? তোমার সঙ্গে যা খুশি করতে পারি আমি। ইভেন। এরিসের বাক্য শেষ হওয়ার পূর্বেই চোখ দুটো খিঁচে বন্ধ করে নিল ঈশানী। কেন যেন ওই নোংরা জায়গা, ওই বিভৎস নিলামের রাতটার কথা মনে পড়লে তীব্র আতঙ্কে অন্তরাত্মা ধরফরিয়ে ওঠে ওর। নিজেকে হারিয়ে ফেলার নিগূঢ় ভয়ে তটস্থ হয়ে ওঠে মেয়েটা। যদিও ঈশানীর ক্ষয়িষ্ণুতা আজ করতে পেরে মাঝপথে কথার লাগাম টেনেছে এরিস, তাও সময় নিল ঈশানী। অজান্তেই ভরে উঠল ওর চোখের কোটর। নিঃশব্দে চিকন স্রোত গড়াল কপল বেয়ে। অশ্রুসিক্ত নয়ন মেলে শেষবারের মতো ওই সুদর্শন চেহারার হৃদয়হীন লোকটাকে পরখ করে নিলাম বড়ি। কণ্ঠনালীতে কান্নার ঢেউ তুলে বলে, আপনি একটা মানুষরূপী জানোয়ার। আপনার এই নির্দয় অত্যাচারী চেহারাটা কোনো দিন দেখতে চাই না আমি, কোনো দিন না। সদ্য অঙ্কুরিত অনুভূতির কাছে ঈশানীর কথাগুলো ছিল হৃদয় ছিঁড়ে ফেলার মতোই যন্ত্রণাদায়ক। তবুও কেন যেন প্রত্যুত্তর করল না মাফিয়া বস। মহাবিষ্টের ন্যায় নিষ্প্রভ উচাটন দৃষ্টি মেলে আনমনে চেয়ে রইল মেয়েটার দিকে। ওর গভীর চোখের এলোমেলো অনুভূতির ভাষা খুঁজতে গেল না ঈশানী। তপ্তশ্বাস ছেড়ে দ্রুত পায়ে ত্যাগ করল অফিস রুম। অতঃপর গটগটিয়ে এগিয়ে গেল করিডর ধরে। অথচ একই জায়গাতে একই ভঙ্গিমায় ঠাঁয় দাঁড়িয়ে এরিস। ঈশানী নেই এখানে, চলে গিয়েছে অনেকক্ষণ। দরজার কাজটা নিছকই ফাঁকা পড়ে আছে। তাও একবারের জন্যেও চোখ ঘোরাল না এরিস। ভ্যানিলার ওই মিষ্টি সুবাসটা এখনও উপস্থিত, যেন সামনেই দাঁড়িয়ে আছে স্বয়ং সাকুরা। কথার জোয়ারে কুলকুলিয়ে উগড়ে দিচ্ছে ভেতরের রাগ, ঢাক, অভিমান, বিরক্তি সমস্তটা। আর বিনা প্রতিক্রিয়ায় সেগুলো মন দিয়ে শুনে যাচ্ছে এরিস। তখন থেকে স্থির দাঁড়িয়ে আছে মাফিয়া বস, চোখে মুখে তার অস্তিত্বহীন ব্যথার সুপ্ত অবয়ব। অফিস কক্ষ ত্যাগ করার সময় তুষার বিনা বাক্যে সেদিকে চাইল এক পল। অতঃপর দীর্ঘশ্বাস ছেড়ে ভঙ্গুর সত্তাটাকে অতিক্রম করতে করতে নরম স্বরে বলল, এভাবে নিজের সঙ্গে নিজের অঘোষিত যুদ্ধটা না বাঁধালেও পারতে নিরিস। এবারও নির্বিকার মাফিয়া বস, শূন্য অভিব্যক্তিতে চোখ ঘোরাল শুধু। ধূসর গহ্বরে হিংস্রতার বদলে হানা দিয়েছে অসহনীয় যন্ত্রণা। সেদিকে কয়েক মুহূর্তের বেশি তাকিয়ে থাকতে পারলেন না তুষার। সহসা ঝটপট চোখ নামিয়ে লংদা পা ফেলে সম্মুখে এগিয়ে যেতে যেতে ছোট্ট করে জানাল, আসছি। তুমি এভাবে চলে যাচ্ছ, আমি খুশি হতে চেয়েও পারছি না ইস্যু। আজ বহুদিন বাদে ভবনের ফ্রন্ট গেটে এসে দাঁড়িয়েছে ঈশানী। বিশাল কংক্রিটের আস্তরে ফুঁসে ওঠা সর্পিল এক চিকচিকে অবয়ব। পুরো গেটটাই বানানো হয়েছে জঙ্গলের ভয়ানক সব জন্তু জানোয়ারের জীবন্ত দানবীয়তাকে ভিত্তি করে, যেন কোনো হিংস্র পিশাচের সবগ্রাসী সাম্রাজ্যের হাতছানি। ঘুণাক্ষরে এক পা ভেতরে গেলেই মুখোমুখি হতে হবে ভয়ঙ্কর সব জাদুকরী বাস্তবতার। ফ্লোরা খুব ভালো করেই জানে এই জায়গাটা থেকে বেরোনো ঈশানীর জন্যে কতটা সৌভাগ্যের। সেখানে খারাপ লাগার তো প্রশ্নই ওঠে না। তাও কেন যেন এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের আবেগটুকু সংবরণ করতে পারছে না মেয়েটা। নিশ্চুপ ঘরকুনো ঈশানী কত সহজেই না বন্ধু হয়ে গিয়েছিল ওর। কতগুলো দিন একসঙ্গে কাটিয়েছে, কত হেসেছে ওরা দুজন। অথচ আজ দুজনার চলার পথ বেঁকে গেল দুদিকে। জীবনে কখনো আর দেখা হবে কিনা অনুমান করা দুষ্কর।
কারণ আর যাই হোক, ঈশানী নিশ্চয়ই কল্পনাতেও কোনোদিন পা রাখবে না এই পাপের দুনিয়ায়। যদিও ডেস্টিনি খুব অদ্ভুত একটা জিনিস, ডেস্টিনির প্রভাবে অনেক ধরনের মিরাক্কেল ঘটে জীবনে। এই যেমন পেন্টহাউস থেকে অকস্মাৎ মুক্তি পাওয়ার ঘটনাটা ছিল ঈশানীর ভাবনার অন্তরায়। ও ভেবেই নিয়েছিল পেন্টহাউসের এই অসহনীয় দিনাতিপাত ওকে মৃত্যু অবধি পৌঁছে দিবে। কিন্তু ডেস্টিনি পরিবর্তন হল। আজ সত্যি সত্যি ফিরে যাচ্ছে ঈশানী। মাফিয়া বস এরিশ ওর কাছে হেরে গিয়েছে, বাধ্য হয়েছে মুক্তি দিতে। অথচ ফ্লোরার কান্নার তোড়ে বিজয়ের আনন্দটুকু ক্রমশ ফিঁকে লাগছে হৃদয়ে। গেটের সামনে গাড়ি দাঁড়িয়ে, প্যাসেঞ্জার সিটে বসে আছে তুষার। কারোর সঙ্গে কথায় বলায় ভীষণ ব্যস্ত সে। মেয়েদের মেলোড্রামায় বাঁ ভাসানোর বিন্দুমাত্র ইচ্ছে কিংবা ধৈর্য কোনোটাই নেই তার। হৃদয়টাকে খানিকক্ষণ সংযত রেখেও শেষমেশ মনের জোরে পেরে উঠল না ঈশানী। কান্নায় ভেঙে পড়ে নমনীয় হাতে আঁকড়ে ধরল রুশ মেয়েটাকে। ওর সরু কাঁধে চিবুক ঠেকিয়ে ফোপাতে ফোপাতে কম্পিত স্বরে বলল, রাশিয়াতে এসে আমার সঙ্গে সত্যিই যদি ভালো কিছু হয়ে থাকে তবে সেটা শুধু তুমি ফ্লোরা। তোমার জন্যেই বোধহয় এত ঝড়ঝাপটার মাঝেও ভালো ছিলাম আমি। দুঃখ বিষণ্নতা সবকিছু ভুলে তোমার মতোই উচ্ছ্বাসিত মনে খুশি ভাগাভাগি করতাম সন্তর্পণে। তুমি আমার সত্যিকারের বন্ধু ফ্লোরা, আমি কোনোদিন ভুলতে পারব না তোমায়, আর না তো তোমার সঙ্গে কাটানো এই বিভীষিকাময় দিনগুলো। কিন্তু বিশ্বাস করো, আমি আর এখানে ফিরতে চাই না কোনোদিন, এই পাপের শহরে পা রাখতে আর। কথার মাঝপথে থমকে গেল ঈশানী যখন দেখতে পেল দোতলার বেসমেন্টের খোলা বারান্দায় স্থির চিত্তে দাঁড়িয়ে আছে এই ঋষিউভ্যান। কিছুটা কৌতূহলী হয়ে সেদিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে ঈশানী। দেখতে পায় ফর্মাল প্যান্টের পকেটে হাত গুজে এদিকেই চেয়ে আছে লোকটা। তার চিরাচরিত কঠোর দৃষ্টিতে কিছু একটা অনুপস্থিত আজ। ইস্যুর চোখে চোখ পড়া মাত্রই ধারালো অভিব্যক্তিতে আধারের প্রগাঢ়তা দ্বিগুণ হয়ে এসেছে যেন। শূন্য চোখ দুটোতে জড়ো হয়েছে বিষাদের ঘনগঠা। কেমন যেন ব্যথাতুর নিষ্প্রাণ চাহনি তার। এটা নিশ্চয়ই বিষাদ নয়, তার চেয়েও বেশি কিছু। কিন্তু কি? মস্তিষ্ক গহ্বরে আচমকা হামলে পড়া আগুনের ফুলকির ন্যায় দলাপাকানো প্রশ্নে থমকে গেল ঈশানী। হৃদয়হীন লোকটা নিগূঢ় নয়নে এদিকেই চেয়ে আছে একদৃষ্টে। ওর চোখগুলো আজ অন্যরকম ঠেকল ঈশানীর নিকট। ফলস্বরূপ ইস্যুও নিজেও এরিশের পানে চাইল এক পল। শেষবারের মতো মিলন ঘটল দুই জোড়া অক্ষিপুটের। প্রথম দিনের মতো হিংস্রতা কিংবা প্রতিহিংসা নয়, আজ এই মুহূর্তে দাঁড়িয়ে একজোড়া চোখে স্থান পেয়েছে কুলুষিত ঘৃণার অভিমানী আন্দোলন, আর অন্য জোড়ায় প্রবল ব্যাকুলতা। এরই মাঝে ডাক পড়ল তুষারের, হারি আপলেট হয়ে যাচ্ছে। তুষার তাড়া দিতেই পেছনে ঘুরে ঈশানী। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ধীর কদমে গাড়ির অভিমুখে এগিয়ে যেতে যেতে আরও একবার ঘাড় ফিরিয়ে তাকায় অরণ্য নামক উত্তপ্ত খড়খড়ে মরুভূমে আনে। অতঃপর সেভাবেই এগোতে এগোতে উপলব্ধি করে ওই পিয়ার্সড করা নির্জীব চোখ দুটোতে বোধহয় অসহনীয় যন্ত্রণা ছিল আজ। সেই সঙ্গে ছিল ব্ল্যাক হোলের মতোই ধ্বংসাত্মক বিভীষিকা। দোতলার বেসমেন্ট ছাড়িয়ে ঝড়ের বেগে উপরে উঠছে এলিভেটরটা। গন্তব্য চিরাচরিত মাফিয়া পেন্টহাউস। এলিভেটরের মধ্যে ঠাঁয়ে দাঁড়িয়ে এরিশ। হৃদয়হীন লোকটার ভেতরে ঠিক কিরূপ ঝোড়ো হাওয়া বইছে সেটা আদৌ অনুমান করা না গেলেও ওর হিংস্র চোখের অকস্মাৎ পরিবর্তিত হওয়া শিশুসুলভ ব্যাকুল চাহনি অনেক কিছুই বলে দেয়। মুখে প্রকাশ না করলেও স্পষ্ট বুঝিয়ে দেয় ভেতরের অপ্রকাশিত অনুভূতিরা অসহনীয় বেদনায় নীল হয়ে যাচ্ছে। এরিশে ব্যতিগ্রস্ত মন এমন একটা মেয়েকে বেছে নিয়েছে যে কিনা ওর হাতে নিপীড়িত। একাধিকবার যাকে আঘাত করেছেও কথার বারুদে ঝলসে দিয়েছে তার নাজুক হৃদয়টা, এমনকি একজন প্রস্টিটিউট বানানোর জন্য যা যা করতে হয় ঠিক তাই করেছে। অথচ পৈশাচিক সত্তার বাইরে গিয়ে ওই মেয়েটার জন্যই বারবার বিচলিত হয়েছে ওর কলুষিত আবেগহীন চিত্ত। মাফিয়া বস দুর্বলার ঊর্ধ্বে, কিন্তু এই মুহূর্তে এরিশের নিজেকে পৃথিবীর সবচেয়ে দুর্বল আর বোকা মানুষটি মনে হচ্ছে, যার পাথর হৃদয়টা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে ওই সাধারণ মেয়েটার জন্য। ইচ্ছে করছে অস্ত্রাগার থেকে সবচেয়ে শক্তিশালী মেশিন গানটা নিয়ে বেরিয়ে পড়তে, পুরো শহরে লকডাউন লাগিয়ে দিয়ে ওই মেয়েটাকে আবারও নিজের কাছে এনে বন্দি করে রাখতে। কিন্তু তা তো সম্ভব নয়। যুদ্ধ বাঁধিয়ে হলেও পছন্দের জিনিস কেড়ে নেওয়া এরিশের ধর্ম। অথচ কারোর মনের দখলদারি কিভাবে কেড়ে নিতে হয় সে কৌশল জানা নেই মাফিয়া বসের। এমনকি এটাও জানা নেই কারো হৃদয় থেকে কিভাবে মুছে ফেলতে হয় পাহাড়সম ঘৃণার আস্তর। জানা থাকলে হয়তো ওই ভীত সরল মেয়েটার চোখ থেকে ঘৃণাটুকু সবার আগে মুছে ফেলত এরিশ। কারণ ওই গভীর নীল চোখে ঘৃণার জোয়ার মোটেই সহ্য হয় না ওর।
যেন পৃথিবী কাঁপিয়ে বিদ্রোহ করে ওঠে মাফিয়া বসের সমগ্র অস্তিত্ব। হুঙ্কার ছেড়ে বলে, পুরো পৃথিবী আমাকে ঘৃণা করার অধিকার রাখলেও তুমি রাখো না। তোমার ওই অদ্ভুত নীল চোখের ঘৃণা পৃথিবীর সমগ্র ঘৃণার তুলনায় 1000 গুণ বেশি শক্তিশালী, যা আমার পাপিষ্ঠ হৃদয়টাকে যন্ত্রণায় দগ্ধ করে দেয় ক্রমাগত। অথচ শেষ অবধি ওই নীল চোখে কেবল ঘৃণাই দেখে গেল এরিস। এটা বোধহয় ওর প্রাপ্য। আর যাই হোক, একটা ব্লাডি মনস্টারকে কেউ ভালোবাসে না, বাঁচতে পারে না। ভবনের শেষ মাথায় এসে থামল এলিভেটর। দরজার পাসওয়ার্ড দিয়ে ভীরু কদমে ভেতরে প্রবেশ করল এরিস। 1 পা, 2 পা, 3 পা, ব্যাস, থমকে গেল পদধ্বনি। ক্রমশ স্থবির হয়ে পড়ল দানবীয় শরীরের সমস্ত শক্তিবল। নিগূঢ় শূন্যতায় আচ্ছাদিত হতে লাগল মস্তিষ্কের শিরা উপশিরা। নির্জীব দৃষ্টি ফেলে চারিদিকে চোখ ঘোরাল সে। লাউঞ্জ, কিচেন কাউন্টার, ছাদ বারান্দা, স্টাফ কোয়ার্টার সবকিছুতে নেমে এসেছে ভয়াবহ শূন্যতা। চারিদিকে ফকফকে আলোক রসনায়, তাও কালো লাউঞ্জের প্রগাঢ় তমসায় ঘোলাটে লাগছে নেত্রোদ্দয়। কোথাও নেই সাকুরা, কোথাও না। শ্বাসরুদ্ধ হয়ে আসছে এরিসের, যেন চোখের সামনে সবকিছু অচেনা। পুরো পেন্টহাউস জুড়ে উপচে পড়ছে আভিজাত্য। কোনো খাদ নেই, কোনো কমতি নেই, তবুও কিসের যেন অনুপস্থিতিতে অহেতুক ফিকে লাগছে সব। জীবনে প্রথমবার কারোর অনুপস্থিতি নীরবে পোড়াচ্ছে ওকে। হৃদযন্ত্রে হাতুড়ির মতো আঘাত করে ক্রমাগত বুঝিয়ে দিচ্ছে একটা অস্তিত্বের প্রয়োজনীয়তা। এটা কোনো সুপ্ত অনুভূতি ছিলই না, এটা ছিল অনুভূতির জলোচ্ছ্বাস, যে জলোচ্ছ্বাসের বহুল তীব্রতায় অজান্তেই গুড়িয়ে গিয়েছে আত্মসংযমের কঠোর প্রাচীর। প্রেমানুভূতির শীতল বাড়িধারায় সিক্ত হয়েছে পাথর হৃদয়। কিন্তু বিধি বাম, এতগুলো দিনেও তার সামান্যতম গভীরতা আঁচ করতে পারেনি মাফিয়া বস। কেন এসেছিলে আমার জীবনে? কেন তোমাকে উপেক্ষা করতে পারিনি আমি? কেই বা তোমাকে পাগলের মতো মিস করছি এখন। আই হেট দিস ফাকিং ইমোশন। 2 হাতে চুল খামচে ধরে আনমনে গর্জে ওঠে এরিস। তার ক্ষিপ্রতার শিকার হয় পায়ের কাছে অবস্থানরত নান্দনিক সেন্টার টেবিলটা। কাঁচ ভাঙার ঝনঝন আওয়াজে এপাশ ওপাশ থেকে লুকিয়ে চুরিয়ে উঁকি দেয় স্টাফরা। তাতে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ না করেই সামনে এগোয় এরিস। প্রচণ্ড ক্রোধের বশবর্তী হয়ে অতর্কিতে হাতের কাছে যা পায় সেটাকেই ছুঁড়ে ফেলে দেয় দিকবিদিক। মুহূর্তেই কাঁচের টুকরো আর ভাঙা আসবাবে ভরে ওঠে লাউঞ্জের তকতকে মসৃণ মেঝেটা। যুদ্ধটা যখন মনের সঙ্গে মস্তিষ্কের হয়, তখন দ্বিধাগ্রস্তটা হয় কেবলই রসিকতা। এরিস কোনোভাবেই পারছে না নিজের অনুভূতিকে সামাল দিতে, পারছে না ওই পান পাতার মতো আদুরে মুখটা মানুষপট থেকে এক মুহূর্তের জন্য সরিয়ে দিতে। ওর চোখে ঈশানী ছিল শুভ্র মেঘের মতো নমনীয়, যা পৃথিবীর সকল রুক্ষতাকে এক নিমেষে গলিয়ে দিতে সক্ষম। কিন্তু সেই নমনীয়তাটুকু এখন আর অবশিষ্ট নেই। সুমিষ্ট ভ্যানিলার সুঘ্রাণ নেই, নীল চোখের অভিমানী চাহনি নেই, নুপুরের ঋণ আওয়াজ নেই, কোথাও খিলখিল হাসির ঝঙ্কার নেই, সর্বোপরি সাকুরা নেই, 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 কোথাও নেই। আবারও হাতের কাছে রিন্ডোর প্ল্যান্টটা সশব্দে ছুঁড়ে মারে এরিস। ঈশানীর অনুপস্থিতি ওকে ক্রমশ উন্মাদ বানিয়ে দিচ্ছে। এগোতে এগোতে সিঁড়ির কাছে এসে দ্বিতীয়বারের মতো থমকালো মাফিয়া বস। কি মনে করে সামনে পা বাড়িয়ে গতিপথ পাল্টালো ফের। এগিয়ে গেল ঈশানীর 12 বাই 12 ফিটের ছোট্ট রুমটার দিকে। রুমের সামনে দাঁড়িয়ে এক চিলতে তপ্ত শ্বাস ছেড়ে হাত বাড়িয়ে ঠেলে খুলল দরজাটা। তৎক্ষণাৎ ভ্যানিলার হৃদয় নিংড়ানো সুগাসটা হানা দেয় ওর নাসারন্ধ্রে। এতক্ষণে শ্বাসপ্রশ্বাস কিছুটা স্বাভাবিক হল যেন। ভেতরে দানাবাঁধা ধ্বংসাত্মক যুদ্ধটাও ক্ষণিকের মাঝে বিলীন হয়েছে মুগ্ধতার আড়ালে। লিভ। কক্ষের মাঝে পরিষ্কার পরিচ্ছন্নতায় কার্যরত স্টাফগুলোকে কঠোর স্বরে আদেশ করে এরিস। তৎক্ষণাৎ মাফিয়া বসকে কুর্মি জানিয়ে দ্রুত পায়ে রুম ত্যাগ করে তারা। সকলে বেরিয়ে যেতেই প্রকম্পিত গতিতে ভেতরে পা বাড়ায় এরিস। এই স্নিগ্ধ সুগাসটা ক্রমান্বয়ে স্মৃতিকে জীবন্ত করে দিচ্ছে। ঘরের আনাচে কানাচে প্রত্যেকটা জিনিস কেবল ঈশানীকেই মনে করিয়ে দিচ্ছে। একজোড়া ভীত নীল চোখ, অসাধারণ সেই নাচের ভঙ্গিমা, মেকি আত্মবিশ্বাস ধরে রাখার বৃথা প্রচেষ্টা, এমনকি যাওয়ার আগে অতর্কিত ঠোঁটের মিলন, যা কোনো দিন ভুলতে পারবে না এরিস। যদিও চুমুটা ছিল একপাক্ষিক, এটার জন্য হয়তো ভবিষ্যতে আরও বেশি ঘৃণা করবে ঈশানী ওকে। তাও শুধুমাত্র এই একটা ব্যাপারে অনুশোচনা নেই এরিসের। ভাবনার জগৎ ছাপিয়ে ধীরে ধীরে স্টাডি টেবিলটার দিকে এগিয়ে যায় এরিস। সেখানে কলমটা পড়ে থাকলেও ডায়েরিটা অনুপস্থিত। এই রুমটা ছিল জেলখানার মতোই একাকী আর অসহনীয়। মোবাইল, ইন্টারনেট, এমনকি যোগাযোগের জন্য ফ্যাক্স মেশিনটাও অনুপস্থিত ছিল।
ফ্লোরার রুমে তাও ফ্যাক্স মেশিন রয়েছে, এখানে সেটাও দেওয়া হয়নি। অবশ্য দেওয়ার কথাও নয়, এরিস তো মেয়েটাকে টর্চার করতে রেখে দিয়েছিল। নিজের ক্ষমতা আর কাঠিন্যতার জোরে বাধ্যগত মেয়েটাকে ওর বশ্যতা স্বীকার করাতে চেয়েছিল। ভাগ্যের পরিহাসে হলো তার উল্টো। ডেস্টিনি সবকিছু পাল্টে দিয়েছে। মাফিয়া বস হাজার চেয়েও নিজের মনের উপর কর্তৃত্ব ফলাতে পারেনি, আর না পেরেছে নাজুক মেয়েটাকে শেষ অবধি নিজের অন্ধকার সাম্রাজ্যে বন্দী করে রাখতে। উল্টে নিজের অজান্তেই নিপতিত হয়েছে প্রণয়ের দিশাহীন অনলে। টেবিলের উপর অযত্নে ফেলে রাখা তুচ্ছ কলমটার দিকে দুনিয়ার সবটুকু মনোযোগ স্থির রেখে চাপা দীর্ঘশ্বাসের মাধ্যমে ভেতরের আহত বাতাসটুকু ঠেলে বের করে এরিস। অতঃপর হাত বাড়িয়ে ছুলো কলমটাকে। তুচ্ছ বস্তুটিকে অহেতুক নাড়াচাড়া করতে করতে সেদিকে নিগূঢ় দৃষ্টি ফেলে আহত স্বরে বলে উঠল, I know, I was never the healer. I was always a burden to you. Yet I miss you. Miss you like hell. কলমটাকে এত কাতর হয়ে স্পর্শ করছিল যেন মনে হচ্ছিল এটা কলম নয়, স্বয়ং ঈশানী। পরমুহূর্তেই পেছন থেকে ওর নাম ধরে ডেকে উঠল কেউ। এরিস? ভাবনার ছেদ ঘটল মাফিয়ার। চট করে পেছনে ঘাড় ঘোরাতেই দেখল ফ্লোরা দাঁড়িয়ে। এরিস পেছনে ঘোরার সঙ্গে সঙ্গে ওকে মাথা নুইয়ে কুর্নিশ জানাল ফ্লোরা। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, আসলে ইস্যু, এই পেন্টহাউস থেকে পাওয়া কোনো কিছুই সাথে করে নিয়ে যায়নি, তাই ঘরটা পরিষ্কার করার নির্দেশ আমিই দিয়েছিলাম স্টাফদের। ফ্লোরার কথায় হতচকিত হল এরিস। কৌতূহলে ভ্রু কুঞ্চিত করে সশব্দে টান মেরে খুলে ফেলল অ্যান্টিকের ছোট্ট আলমারিটা। দেখল ঈশানীর পরিহিত ফ্রক থেকে শুরু করে ওভারকোট, এমনকি উলের তৈরি সোয়েটার আর গ্লাভসগুলোও এখানে রাখা। পুরো আলমারিতে এক পলক চোখ বুলিয়ে তির্যক স্বরে প্রশ্ন ছুড়ল এরিস, নেয়নি কেন? বলেছে এখানকার কোনো কিছুই প্রয়োজন নেই ওর। ওহ, ছোট্ট করে প্রত্যুত্তর করল এরিস। ফ্লোরা চলে যাওয়ার জন্য উদ্যত হয়ে ফের পেছনে ঘুরে শোধাল, তাহলে কি স্টাফদের? না। বাক্য শেষ করার আগেই প্রসঙ্গে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করল এরিস। গমগমে আওয়াজে বলল, এটা যেমন আছে তেমনই থাকবে, অহেতুক পরিষ্কার করার দরকার নেই। এরিসের হঠাৎ রুম নিয়ে তৎপরতা দেখে হতবাক হল ফ্লোরা। তাও কথা না বাড়িয়ে হ্যাঁসূচক মাথা দোলাল নির্লিপ্তে। অতঃপর এরিসকে একা রেখেই তাড়াহুড়ো করে আড়ষ্ঠ কদমে ওই জায়গা থেকে প্রস্থান করল মেয়েটা। ফ্লোরা চলে গেলে আলমারির ভেতর থেকে নির্বিকারে ঈশানীর একটা ফ্রক বের করে আনে এরিস। কোনো কিছু না ভেবেই বেসামাল হয়ে অতর্কিতে নাক ডোবায় তাতে। আলমারিতে পড়ার দরুন ভ্যানিলার সুঘ্রাণটা ফিকে হয়ে এসেছে যেন। তবুও এরিসের উদ্ভ্রান্ত মস্তিষ্ক জুড়ে প্রগাঢ় শিথিলতা ছড়িয়ে দিতে সাকুরার পরিধেয় এই ফিনফিনে ফ্রকটাই ছিল যথেষ্ট। মস্তিষ্ক কিঞ্চিত শিথিল হয়ে এলে তরতরিয়ে মাথা চাড়া দেয় ভেতরের দানবীয় পৈশাচিক সত্তা। একটা মেয়ের অনুপস্থিতিতে মাফিয়ার অসহায় বিবর্ণ চেহারার দিকে চেয়ে উপহাস করে সে। অনুভূতির বিপক্ষে কঠোর অবস্থান নিয়ে বলে, পাইথন লিডারকে এতটা অসহায় মানায় না, এতে যোগ্যতার প্রশ্ন ওঠে। যত দ্রুত সম্ভব ভুলে যাবে এটাকে, ছিঁড়ে ফ্যান ওসব ইউজলেস কাগজ ফাগজ, নয়তো কোনো একদিন এই দুর্বলতা তোর ধ্বংসের কারণ হয়ে উঠবে। মনে রাখিস, ধ্বংস হয়ে যাবি তুই। মস্তিষ্কের ভাবনায় অগ্নুৎপাতের ন্যায় আচানক জ্বলে ওঠে এরিস। সহসা দানবীয় সত্তার গলা টিপে ক্রুদ্ধস্বরে বলে ওঠে, অসম্ভব। এক পর্যায়ে রাগ আর অনুভূতির সংমিশ্রণে দ্বিধাগ্রস্ত হয়ে হাঁটু ভেঙে ধপ করে মেঝেতে বসে পড়ল হিমালয়ের ন্যায় অটল মানুষটা। সুঠাম পৃষ্ঠদেশ গিয়ে ঠেকল সরু খাটের কার্নিশে। ঈশানীর জামাটা তখনও এক হাতে মুঠিবদ্ধ। সেভাবেই মাথাটা শূন্যে এলিয়ে দিয়ে বিস্তার সিলিংয়ের দিকে দৃষ্টিপাত করল সে। আশ্চর্য, সমগ্র সিলিং জুড়ে একই দৃশ্য ভাসমান। বুকের মাঝে তোলপাড় করে দেওয়া সেই গভীর নীল চোখ। সেদিকে চেয়ে থেকে নিজের উপর বিদ্রুপ করে হাসল এরিস। পরমুহূর্তেই চোখে মুখে নেমে এলো তার বিষাদের ঘনঘটা। কিয়ৎক্ষণ অতিবাহিত হল বিষণ্ণ নীরবতায়। পরমুহূর্তেই মহাবিষ্টের ন্যায় পূর্ণ দৃষ্টি মেলে ভাসমান নীল চোখের দিকে চেয়ে থেকে মতিভ্রমে বিড়বিড়ালো মাফিয়া বস, তুমি ছিলে মরিচিকার সাম্রাজ্যে এক ফালি পথের দিশা, আধার হৃদয়ের এক টুকরো আলোক শিখা। তুমি আমার নামে লেখা সেই পবিত্র নীল আকাশ, যার অধিকার থেকে স্বয়ং বিচ্যুত আমি। অথচ তুমি শুধুই আমার, প্রেম আমার। কক্সবাজার, বাংলাদেশ। সূর্যের সোনালি রশ্মিতে জলজল করছে চারিদিক। দক্ষিণ থেকে ভেসে আসছে দোদ্দল্যমান উত্তাল সামুদ্রিক গর্জন। বৃক্ষাচ্ছিত রাস্তার চারপাশে মুঠো মুঠো সোনালি রোদের হাতছানি। বরফের মাঝে জমে নেই কোনো কিছু। গাছপালা, ঘরবাড়ি সবকিছু সতেজ। জানুয়ারি মাসের শেষ কয়েকটা দিন হওয়ায় জুৎসই শীতের রেশ এখনও উপস্থিত। তবে রাশিয়ার অসহনীয় ঠান্ডার তুলনায় এই শীতটুকু নিছক আরামদায়ক আর ভীষণ উপভোগ্য। কচি ঘাসে পতিত বিন্দুসম শিশির কণাগুলো
সেগুলো যেন ঝুড়ো ঝুড়ো মুক্ত দানা। 17 ঘণ্টার লম্বা ফ্লাইটের ইতি টেনে ভোর রাতে ঈশানীকে নিয়ে ঢাকায় এসে পৌঁছেছে তুষার। সেখান থেকে হেলিকপ্টারে সোজা কক্সবাজার। আর এখন তুষারের ব্যক্তিগত রেঞ্জ রোভারটা ঊর্ধ্বশ্বাসে এগিয়ে যাচ্ছে ঈশানীদের শ্যাওলা পড়া ছোট্ট দোতলা বাড়িটার অভিমুখে। চোখে রোদ চশমা এঁটে নির্লিপ্তে গাড়ি ড্রাইভ করছে তুষার। মুখের উপর মাস্ক লাগানোর দরুন তার অভিব্যক্তি বুঝে ওঠা দায়। অন্তর্মুখী ঈশানী সেদিকে নজর দিল না খুব একটা। তুষারের কিসের এত দায়বদ্ধতা যে ওকে সুদূর রাশিয়া থেকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিচ্ছে? মাফিয়ারা চা এতটা সদয় নয়? প্রশ্নটা মনে এলেও মুখে প্রকাশ করার ইচ্ছে জাগেনি ইস্যুর। সহসা ঘাড় ফিরিয়ে সন্তর্পণে নামিয়ে দিয়েছে গাড়ির টিন্টের জানালাটা। জানালা নামাতেই একছাথায় দমকা বাতাসে শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল নিমেষে। বহুদিন দাদে ভেজা মিটির শোধা গন্ধে প্রাণ জুড়িয়ে এলো ওর। ঈশানী আজ ভীষণ খুশি। চোখে মুখে জড়ো হয়েছে উপচে পড়া প্রফুল্লতা। জানালায় চিবুক ঠেকিয়ে এতটা বিভোর নয়নে চারিদিক অবলোকন করছে যেন সবকিছুই ওর কাছে নতুন। ঠোঁটের আগায় লেপ্টে আছে সদ্য জন্মানো শিশুর ন্যায় এক চিলোটে বিমোহিত হাসি, অস্ত্রসিক্ত দুনয়ন। ঈশানী জানে না এতগুলো দিনে বাদে বাড়িতে ওর জন্য ঠিক কী অপেক্ষা করছে। জানতে চায়ও না। এই মুহূর্তে বেঁচে ফেরার আনন্দের তুলনায় ওর নিকট সব কিছু তুচ্ছ। সব। আই থিঙ্ক এটাই তোমাদের বাড়ি। গাড়িটা স্থির হতে না হতেই সম্বিত ফিরে পেল ইস্যু। হতচকিত নয়নের সামনের দিকে দৃষ্টিপাত করতে ওপাশ থেকে বহুক্ষণের নীরবতা ভাঙল তুষার। সি শ্যাওলা পড়া দোতলা বাড়ি। অভিমানী অশ্রুজলে ভরে উঠেছে চোখের কার্নিশ। কণ্ঠনালী রোধ করেছে জমে থাকা কান্নার জোয়ার। নিজের সুপরিচিত বাড়িটার দিকে এক পলক দৃষ্টি বুড়িয়ে তুষারের পানে ঘাড় ঘোরালে সবেগে মাথা নাড়াল ইস্যু, যার অর্থ হ্যাঁ, এটাই আমাদের বাড়ি। অতঃপর তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে গেল ঈশানী। আনন্দে আত্মহারা হয়ে 2 কদম এগিয়ে গিয়ে ফের ঘুরে এলো গাড়ির দিকে। দ্বিধাগ্রস্ত হস্তে টোকা দিল জানালায়। তুষার ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় হঠাৎ জানালায় কড়া নাড়ার আওয়াজে কাচ নামাল সে। দেখল মাথাটা আলতো নুইয়ে এদিকেই তাকিয়ে আছে ঈশানী। সরল কপালে ভাঁজ পড়ল তুষারের। প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে অস্ফুটে শুধাল, কিছু বলতে চাও? এত দূর পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইতস্তত কণ্ঠে সম্মোহনী বাক্যটুকু শেষ করল ঈশানী। তৎক্ষণাৎ প্রত্যুত্তর করল তুষার, ইটস মাই ডিউটি। আনমনে শব্দটা উচ্চারণ করল ঈশানী। পরক্ষণেই জিভের ডগায় অধর ভেজিয়ে কিঞ্চিত দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল, আপনি চাইলে বাড়িতে আসতে পারেন। নো থ্যাঙ্কস। তুষারের প্রত্যুত্তরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে মেয়েটা। যেন না করাতে খুব জোর বেঁচে গিয়েছে ও। সেভাবেই ভের এগিয়ে যায় বাড়ির দিকে। তখনই গাড়ির মধ্যে থেকে আরেক দফা বাক্য ছুড়ল তুষার। পেছন থেকেই রাশভারী কণ্ঠে বলে উঠল, মুক্তির আনন্দে আত্মহারা হয়ে ভুলবশত সেই মানুষটাকে রাগিয়ে দিও না যে কিনা এক নিমেষে তোমার সব স্বাধীনতা হরণ করার ক্ষমতা রাখে। নিজেকে অন্য কারো সম্পদ ভেবে জীবন অতিবাহিত করার অভ্যেস করে নাও। একটা কথা মাথায় রেখো, পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, ইউ আর অলওয়েজ আন্ডার হিজ আইজ। আজ অবধি তুষারের মুখ থেকে এতগুলো কথা একসঙ্গে কখনোই শোনেনি ঈশানী। তার ওপর কথাগুলো ছিল বেশ গভীর আর রহস্যময়। অগত্যাত্মা কথার ভাবার্থ বুঝতে এগিয়ে এলো ঈশানী। ঝটপট করে শুধাল, কি বললেন ঠিক বুঝতে পারিনি, যদি আরেকবার বলতেন। ঠোঁট বাঁকিয়ে ফিচেল হাসল তুষার। জবাব দিল, ইউ নো হোয়াট, অ্যান আলফা মেল অলওয়েজ প্রোটেক্ট হিজ মেট, বাট অ্যান আলফা অ্যানিমাল জাস্ট ডিস্ট্রয়েড এভরিথিং ফর হিজ মেট। তাই একটু সাবধানে থাকতে বলেছি, দ্যাটস ইট। এবার যেন কৌতূহলের পারদ দ্বিগুণ হল ঈশানীর। সংশয়ে ধুকপুক বলে উঠল অন্তঃকরণ। কথাগুলো মস্তিষ্কে সাজিয়ে পুনরায় প্রশ্ন করবে তার আগেই সশব্দে গিয়ার টেনে হাওয়ার বেগে দৃষ্টিসীমানার অগোচরে আড়াল হয়ে গেল তুষার। অগত্যা ছুটে চলা কালো গাড়িটির দিকে অযাচিত নয়নে তাকিয়ে নিঃশব্দে শুষ্ক ঢোক গেলে ঈশানী। মনে মনে ঝাঁঝিয়ে উঠে বলে, ফালতু মাফিয়া। দুপুর গড়িয়ে বিকেল প্রায়। সকালের শীতের রেশ কাটেনি এখনও। পিঠ পিছলে যাওয়া নরম রোদটুকু এরই মাঝে এলিয়ে পড়েছে পশ্চিমে। হালকা কুয়াশায় ধূসর হয়ে এসেছে ধরণী। বিকেল হতে না হতেই চট্টগ্রাম সিআরবি পাহাড়ে শুরু হয়েছে জনসমাগম। ছোট বড় মাঝারি থেকে শুরু করে সব শ্রেণীর মানুষের উপচে পড়া ভিড়। এক নজরে পর্যবেক্ষণ করলে কখনো চোখে পড়ে হাতে হাত রেখে প্রণয় বিলানো নাজুক কপোতকপতি, কলেজ ফাঁকি দেওয়া সরগরম বন্ধুদের চায়ের আসর, কখনো আধো আধো পায়ে বেলুন হাতে ঘুরে বেড়ানো নিষ্পাপ আদুরে শিশু, কখনো সদ্য বিবাহিত সুখী দম্পতি, তো কখনো জীবনের অনেকটা প্রহর একসঙ্গে অতিবাহিত করে আসা বৃদ্ধ যুগল। তবে এই মুহূর্তে সবকিছু ছাপিয়ে তুষারের সুকৌশলী মস্তিষ্কে গেঁধে আছে একটা মেয়ে। মেয়েটা সেই তখন থেকে ওড়নার আড়ালে মুখ ঢাকা দিয়ে পথ অনুসরণ করছে ওর। ব্যাপারটা সন্দেহজনক।
অগত্যা ধীরে ধীরে প্রাচীন ভবনের দিকে এগিয়ে যেতে যেতে নিঃশব্দে রিভলভার লোড করে নিল তুষার। অতঃপর লোকচক্ষুর আড়াল হতেই খপ মেয়েটার দুহাত টেনে নিয়ে চেপে ধরল কংক্রিটের শক্ত দেওয়ালে। দাঁতে দাঁত চেপে ক্রুদ্ধস্বরে জিজ্ঞেস করল, সত্যি করে বল, কোন স্পাইয়ের হয়ে কাজ করিস? তুষারের কথায় বিস্ময়ে হতবিহ্বল হল মেয়েটা। চোখ দুটো কপালে তুলে উল্টো শুধাল, আশ্চর্য, কাজ করি মানে? আর এভাবে তুইতুকারি করছেন কেন? ওপাশে সিনিয়ররা আছে, ডেকে এনে এমন র‍্যাগ দেওয়াবো না, জনমের মতো এসব নাটক ফাটক ভুলে যাবেন। ওভার স্মার্ট হওয়ার চেষ্টাও করো না, স্পট ডেথ বানিয়ে ছেড়ে দেব। কঠোর আওয়াজ বেরিয়ে এলো মাস্কের আড়াল থেকে। ওদিকে বিরক্তিতে ভ্রু কুচকাল মেয়েটা, দাঁত কিরমির করে বলল, শুনুন, নিঝুম কখনোই ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করে না, কারণ আমি একটু ওভার স্মার্টই, বুঝেছেন? আর আপনি কোন ক্ষেতের মূলা বলুন তো, এভাবে ধরে রেখেছেন কেন? কথা শেষ হতে না হতেই একটানে তুষারের মাস্কটা খুলে হাতে নিয়ে এলো নিঝুম। মাস্কে হাত দেওয়ার কয়েক ন্যানোসেকেন্ডের মাঝে ওর কপালে রিভলভার তাক করাল তুষার। অকস্মাৎ ঘটনাটি ঝড়ের গতিতে ঘটে গেল যেন। ওদিকে তুষারের মাস্ক খোলার পর থেকেই দৃষ্টিতে পলক ছাড়ছে না নিঝুম। দিন দুনিয়া ভুলে একদৃষ্টে তাকিয়ে আছে সামনের মানুষটার দিকে। তামাটে বর্ণের সুদর্শন লোকটার মুখাবয়ব দেখে যতটা না বিমোহিত হয়েছে, তার চেয়ে বেশি আশ্চর্য হয়েছে তার কর্মকাণ্ডে। চোখ উঁচিয়ে কপালে তাক করা রিভলভারের দিকে এক পলক নজর দিয়ে হতভাগ হয়ে গেল নিঝুম। দুহাত মুখ ঠেটে কণ্ঠে স্বকীয়তা ধরে রেখে বলল, উবুক, পিস্তলও দেখিয়ে আছে, সত্যি সত্যি নাটক করেন নাকি? আপনি নিশ্চয়ই হিরো? ভিলেন, গম্ভীর স্বরে জবাব দিল তুষার। হতাশায় মুখ দিয়ে উচ্চারণ করল নিঝুম, বলল, না, ভিলেনটা ঠিক মানাল না, হিরো হলে ভালো হতো। ঠোঁট বাঁকিয়ে ক্রূর হাসল তুষার। মেয়েটাকে ছেড়ে দিয়ে পেছনে ঘুরে লম্বা পা চেড়ে এগিয়ে যেতে যেতে বলল, আ ভিলেন ইজ অলওয়েজ হিরো ইন হিজ ওন মাইন্ড। লোকটার কথায় আপনা আপনি অধর যুগল ফাঁকা হয়ে গেল নিঝুমের। মুখাবয়ব রক্তিম হয়ে উঠল অজানা শিহরণে। চোখের মাঝে আকাশসম উচ্ছ্বাস ধরে রেখে একা একাই বিড়বিড় করল মেয়েটা, বাট আই লাভ ভিলেন। পরমুহূর্তেই কি ভেবে যেন হুট করে উচ্ছ্বাসের জোয়ারে ভাটি পড়ল ওর। লোকটার যাওয়ার পানে চেয়ে চট করে দাঁতের আগায় জিপ কেটে চন্মনিয়ে উঠল নিঝুম। আফসোসের স্বরে বলল, ইস, ওনাকে ফলো করার কারণটাই তো বলা হলো না, কি না কি ভেবে নিল কে জানে। দৃষ্টিসীমানায় তখনও ভেসেছিল লোকটার আবছা অবরোধ, সেটাই কাজে লাগাল নিঝুম। চট করে ব্যাগ থেকে স্টিকি নোট আর কলম বের করে টুকে নিল লোকটার আনকমন ক্যানভাস জ্যাকেটের লোগোটি, রেট্রো ট্র্যাকার।